তুমি চুপ করো, কথা বলছি তো। সব জায়গায় টাকা আর গায়ের জোর দেখাবে না আরহাম। আরহাম বিরক্ত হলো। ভেতরে যাওয়ার জন্য তার যান বের হয়ে যাচ্ছে। এর ভেতরে ডক্টর নাইম আসলো। উনি অন্য অর্ডারের ডক্টর, তবে কানে খবর গিয়েছে মির্জা বাড়ির সকলে হসপিটালে। ভাগ্যিস পারিবারিক বিষয় নিয়ে হারুন মির্জা মিডিয়ার সামনে কথা বলতে সোজাসুজি না করে দেন, না হলে এতক্ষণে 2 থেকে 3টে খবর ছেপে যেত। কিছুটা এমন, হারুন মির্জা ও বড় ছেলে আরহাম মির্জা একজন নার্সের বিনা কারণে থাপ্পড় মেরেছে। হসপিটালে ডক্টর না থাকায় খেপে গেছে ওনার বড় ছেলে। ডক্টর নাইম এসে দুঃখ প্রকাশ করে বলল, ওনাদের ভিতরে যেতে দাও। নেক্সট টাইম থেকে কারোর সাথে তর্ক করার আগে বুঝে শুনে নেবে। নার্স মাথা নিচু করে বিড়বিড় করে উঠল, টাকার গরম দেখায়, এদের কাছে আমাদের মতো মানুষদের দামই নেই। 3 জনকেই ভেতরে যাওয়ার আগে স্বচ্ছ হসপিটালে একটা পাতলা কাপড় দিয়ে মুড়িয়ে দেওয়া হলো। এটা নিয়ম, ভিতরে যাওয়ার আগে এটা পড়তে হবে। আমিনা বেগম নুবাকে নিজের সাথে ঠেস দিয়ে ভেতরে নিয়ে যেতে লাগলো। আরহামের তৃষ্ণার্ত চোখ দুটো তার মেয়েকে খুঁজতে লাগলো। কত বাচ্চা এখানে, সব দেখতে প্রায় একই, তবে আয়রা আলাদা। তার মুখে বিদেশি ভাব আছে, কেউ দেখলেই চিনে যাবে। নার্স সবাইকে কান্নারত আয়রার কাছে নিয়ে গেল। আরহাম মেয়েকে কাঁদতে দেখে যেন শান্তি পেল। কত সময় পর মেয়ের গলার শব্দ শুনেছে। আরহাম এগিয়ে যেয়ে মেয়েকে কোলে তুলে নিল, তবে আয়রার অবস্থা কিছুটা বিচলিত। ক্যানুলা দিয়ে বাচ্চাটার হাত পা সব জায়গায় ঝাঁঝরা করে দেওয়া হয়েছে। কান্নার ফলে ক্যানুলার ভিতরে রক্ত উঠছে আবার নামছে। নার্স আয়ার অবস্থা দেখে নিজেও বেশ ঘাবড়ে গেল, তবে আরহাম কোনো মতে ছোট্ট দেহটাকে কোলে নিয়ে চুমু খেয়ে বলল, সব ঠিক হয়ে যাবে আম্মু, পাপা আছে তো? আয়রা বাবার দিকে টিপ টিপ করে তাকায়, আবার কাঁদে। আরহামের মেয়ের অবস্থা দেখে বুক ভারী হয়ে আসে। আমিনা বেগম ছেলের দিকে তাকিয়ে বলল, এবার একটু নুবার কাছে দে, বাচ্চাটা খাওয়ার জন্য মনে হয় কাঁদছে। নুবা চুপচাপ দাঁড়িয়ে অস্থির। আরহাম তার কলিজাকে দেখছিল। আয়রার অবস্থা দেখে তার বুকটা কেমন ভারী হয়ে আসছে। জানে না কিভাবে কি হলো, তবে সে যতটুকু পারে ততটুকু বাচ্চাটার পাশে থাকবে। নুবা আয়রাকে নেওয়ার জন্য এগিয়ে আসলো। স্বচ্ছ কাচের বক্স থেকে ছাড়া পেয়ে আয়রা যেন কিছুটা শান্ত হলো। নুবা পাশে বসার স্থানে বসে আছে, তবে আয়রাকে কোলে নিতে পারছে না, কারণ ওর শরীর জুড়ে বিভিন্ন জিনিস, যেমন ক্যানুলা, হাতে ব্যান্ডেজ, এইসব দিয়ে ভরা। ওকে কোলে নিতে গেলে সব তারের মতো পেঁচিয়ে যাচ্ছে, যা দেখে নুবা বেশ আত্মাকে আছে। তার উপর নুবার এক হাত ব্যান্ডেজ করা। নুবা বিড়বিড় করে বলল, নিতে পারছি না তো। নার্স এগিয়ে আসলো। সব জট ছাড়িয়ে সুন্দর করে নুবার কোলে বাবুকে দিয়ে শুধালো, শিখতে হবে আপু, যতদিন আপনার মেয়ে এখানে আছে আপনারই সামাল দিতে হবে, সবসময় আমরা থাকবো না। নুবা শুধু ছোট্ট করে মাথা ঝুঁকালো। আরহাম পাশে সরে দাঁড়ালো। আমিনা বেগম নুবাকে ফিট করাতে সাহায্য করলো। এক হাত দিয়ে নুবা নিজেকে আয়রাকে সামলে উঠতে পারছে না। শেষ পর্যন্ত নুবার নরম বক্ষস্থল পেয়ে আয়রা শান্ত হলো। তার ছোট্ট হাত দিয়ে নুবাকে আঁকড়ে ধরে চকচক শব্দ তুলল। কান্না থেমে আসলো তার। এতদিন পর আয়রাকে আবার বুকে আগলে নিয়ে নুবার প্রাণ যেন জুড়িয়ে গেল। এই কয়দিন তার মনে হচ্ছিল কিছু একটা নেই, কিছু একটা নেই। ছোট্ট আয়রাকে কোলে নিয়ে বুকে জড়াতেই নুবার বুক জুড়ে এক অদ্ভুত উষ্ণতা ছড়িয়ে পড়ল। মনে হলো দীর্ঘদিনের সব ক্লান্তি আর কষ্ট যেন মুহূর্তে হালকা হয়ে গেছে। আয়রা নিষ্পাপ চোখে তার দিকে তাকিয়ে রইল, আর নুবা মুগ্ধ হয়ে সেই মুখখানি দেখল। ছোট্ট হাতটা নুবার আঙুল শক্ত করে ধরে রাখতে চাইল, যা দেখে নুবার ঠোঁটে মৃদু হাসি ফুটে উঠল। বুকের কাছে জড়িয়ে ধরে সে চোখ বন্ধ করল, যেন পৃথিবীর সবচেয়ে মূল্যবান জিনিসটাকে আগলে রেখেছে। সেই মুহূর্তে হাসপাতালের সব শব্দ মিলিয়ে গেল, রয়ে গেল শুধু সম্পর্কহীন এক নারী আর ছোট্ট আয়ার নিঃশব্দ ভালোবাসা। নুবার হৃদয় ভরে উঠল এক গভীর শান্তিতে। হাত পুড়ে যাওয়া, জ্বর, হঠাৎ করে বুকের দুধ ছাড়িয়ে আবারও ফিডার ধরানো, সব মিলিয়ে আয়রার ছোট্ট দেহ সামাল দিতে পারেনি। তাই নেতিয়ে পড়েছে তার শরীর, না খেয়ে যেন আরো শুকিয়ে গেছে। প্রায় 30 থেকে 40 মিনিট খানিক।
আয়রা এখনো বুক টানছে, তবে আফসোস তার পেট ভরার মতো পর্যাপ্ত পরিমাণ দুধ পাচ্ছে না। কারণ একে তো নুবা দুর্বল, তার উপর ওষুধ খাওয়া হয়নি, খাওয়া দাওয়া ঠিকমতো করেনি, যার ফলে আয়রা খেয়ে তৃপ্তি পাচ্ছে না, তবে ছাড়তেও চাইছে না। এবার নুবার পিঠ লেগে আসলো বসে থাকতে থাকতে, মাজায় চিনচিন ব্যথা শুরু হলো। নুবার মুখে অসহনীয় ভাঁজ দেখে আমিনা বেগম এগিয়ে আসলেন। নুবার মাথায় হাত বুলিয়ে বললেন। কি হয়েছে? নুবা ঠোঁটে ঠোঁট চেপে মাথা ঝুঁকিয়ে বলল। আর পারছি না, শুতে ইচ্ছে করছে। আমিনা বুঝতে পারলো নুবা এই দুর্বল শরীর নিয়ে আর বসে থাকতে পারছে না, তবে এখন কি করবে। এদিকে আয়ারও এতদিন পর নুবাকে কাছে পেয়ে ছাড়ার নাম নিচ্ছে না। আরহাম অনুভব করলো সমস্যাটা, এগিয়ে গেল সে। আমিনা যখন বুঝতে পারলেন না কি করবে, তখনই আরহাম এসে নুবার পিঠ ঘেঁষে দাঁড়িয়ে বলল। হেলান দাও, কিছুটা স্বস্তি পাবে। নুবা বুঝতে পারলো না কি করবে। এই জাত শত্রুর গায়ে হেলান দিবে কখনোই না। নুবা বিড়বিড় করে আমিনা বেগমের দিকে তাকিয়ে বলল। সরে যেতে বলো, প্রয়োজন নেই। নুবার কণ্ঠে আরহামের প্রতি একরাশ রাগ আর ক্ষোভ প্রকাশ পেল। আমিনা বেগম বুঝতে পেরে বলল। তুই সর, আমি দাঁড়াচ্ছি। আরহাম কিছু একটা ভেবে সরে গেল। আমিনা বের যেয়ে নুবার পিছনে দাঁড়াতে নুবার শরীর হেলিয়ে দিল। এখন যেন একটু শান্তি লাগছে। আরো 20 মিনিট খানিক পার হলো। এদিকে আমিনা বেগমের দাঁড়িয়ে থাকতে থাকতে পা ধরে গেছে। একটু বসতে পারলে ভালো হয়, যতই হোক তারও বয়স হয়েছে। অন্যদিকে নুবা প্রায় ঘুমিয়ে গেছে। আয়রা মাঝে মাঝে ফিট করছে, আবার কেঁদে উঠছে, হয়তোবা ক্ষুধা মিটছে না দেখে। আরহাম মায়ের মুখে কান্তি দেখে এগিয়ে গেল, শান্ত কণ্ঠে বলল। তুমি সরো, আমি দাঁড়াচ্ছি। আমিনা বেগম না বলতে যেও সরে গেল, কারণ নুবা ঘুমিয়েছে মনে হয়। আর তার দ্বারা আর দাঁড়িয়ে থেকে নুবার ভর সহ্য করা যাচ্ছে না। আমিনা বেগম সরতে আরহাম দাঁড়ালো। এবার যেন নুবা আরও স্বস্তি পেল। নরমের জায়গায় দেওয়ালের মতো ঠেকলো তার কাছে। তাই আর একটু ভর ছেড়ে দিয়ে নড়ে চড়ে উঠল। হাজেরা চুপচাপ বসে আছে, তবে মনে মনে চিন্তিত সে, তার মেয়েটার আবার না কোনো ক্ষতি করে বসে। তবে আয়রার জন্য সে চুপ আছে। বাচ্চাটাকে দেখলে নুবার ছোটবেলার কথা মনে পড়ে তার। কি করে বাচ্চাটাকে কষ্ট পেতে দিবে? নির্ঘাত না খেয়ে এই অবস্থা হয়েছে। আমিনা নুবার দিকে তাকিয়ে আছে। ভিতরে ভিতরে তার প্রচন্ড ভয় লাগছে। আবারও নুবাকে আয়রার কাছে এনে সে ভুল করলো না তো? আরহাম ভালো না, যদি এবার উল্টাপাল্টা কিছু করে হাজেরার কাছে কি জবাব দিবে সে? আয়রা নুবার পরনে হালকা নীল রঙের কাপড় ধরে গলা ফাটিয়ে কাঁদে, কারণ নুবা তাকে শুয়ে দিচ্ছে। সে কোল থেকে নামবে না। নুবার বুক কেঁপে ওঠে আয়রার কান্না দেখে। তবে এখানে বসে থাকা কি সম্ভব? সে নিজেও অসুস্থ। নুবা কি করবে বুঝতে পারে না। আরহাম এসে মেয়েকে কোলে নিয়ে শান্ত করে, একটু পেট ভরায় আর সুস্থ ফিল করায় চোখে পানি নিয়ে আয়রা বাবার দিকে তাকিয়ে হাসে, আবার মাথা উল্টে পাশে দাঁড়িয়ে থাকা নুবার দিকে তাকায়। আমিনা বেগম এইসব দেখে দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল। হয়েছে বাবা, এবার ওকে শুয়ে দে। তোর বাবা ডক্টরের সাথে কথা বলেছে, এখানে বেশি সময় রাখতে হবে না। কাল পরশু আয়রাকে কেবিনে শিফট করে দিবে। তবে আরহামের মন মানে না। মেয়েকে একা এখানে রেখে যেতে অবশ্য নার্স আছে, যারা 24 ঘন্টা দেখাশোনা করছে, তবে কারো উপর বিশ্বাস নেই তার। তবু আরহামের মেয়েকে রাখতে হয়। একটা নার্স এগিয়ে এসে বলে। আপনারা যান, আমি ঘুম পাড়িয়ে দিচ্ছি। আয়রা বাবার কোল থেকে নামবে না। ছোট্ট ছোট্ট হাত দিয়ে বাবার শার্ট আঁকড়ে ধরে। হয়তোবা মেয়েটার এখানে কষ্ট হচ্ছে, তবু কিছু করার নেই। নুবা এগিয়ে যেয়ে আয়রার কপালে চুমু খেয়ে বলে। আমরা আবার আসবো আম্মু, আন্টি আসবে, তোমার আব্বু আসবে, দাদু আসবে। কান্না করে না মা। নুবার বুক ফেটে আসে। বাচ্চাটার প্রতি আলাদা একটা মায়া কাজ করে তার। নুবা শুধু ভাবে মেহেরিমা কতটা পাষাণ হলে এই নিষ্পাপ বাচ্চার হাত পুড়ায়, তাও জেদে পড়ে। আয়রার কান্না দেখে নুবাও কেঁদে ফেলে। সে জানে না কেন এত খারাপ লাগছে, হয়তোবা মায়া, গভীরভাবে মায়ায় জড়িয়ে গেছে। শেষ পর্যন্ত আয়রাকে নার্সের কাছে দিয়ে আসতে হলো। তবে মেয়েকে রেখে আসার সময় আরহাম নার্সের দিকে তাকালো। নার্সও তাকাতে চোখে চোখ পড়ে গেল। আরহাম নার্সকে চোখ দিয়ে শাসালো, চোখের ইশারায় বুঝিয়ে দিয়ে গেল। আমার মেয়ের কিছু হলে তোর খবর আছে। নার্স শুকনো ঢোক গিলল। পরপর আরহাম ঠোঁট নামিয়ে বলল। ওর কাছে থাকবে,
কান্না করলে তোর বলেই আঙুল দিয়ে শাসিয়ে আসলো। নার্স চুপ রইল। কিছু বলার নেই, বড় মানুষ, কিছু বলা যাবে না, সবই টাকার খেলা। আইসিইউ থেকে বের হওয়ার সময় নুবার তলপেটে চিনচিন করে উঠল। অনেকদিন পর এতটা হাঁটার ফল পাচ্ছে সে। নুবা পাশে থাকা দেওয়াল ধরে কিছুটা বাঁকিয়ে দাঁড়িয়ে পড়ল। এত সময় বসে থাকা, সাথে হঠাৎ করে এতটা হাঁটা, তার জন্য ক্ষতিস্বরূপ দাঁড়িয়েছে। নুবাকে এভাবে হঠাৎ দাঁড়িয়ে পড়তে দেখে আমিনা বেগম এগিয়ে আসলো। মৃদু কণ্ঠে বলল, কি হয়েছে? নুবা ঠোঁটে ঠোঁট চেপে কিছু সময় থেকে ঠোঁট প্রসারিত করে বড় একটা নিঃশ্বাস ফেলে মাথা ঝুঁকিয়ে বলল, কিছু না, আমাকে একটু ধরো, হাঁটতে পারছি না। আমিনা বেগম যে নুবার এক বাহু ধরল। নুবা ব্যান্ডেজ করা হাতটা আমিনা বেগমের কাঁধের ওপর রাখতেই হাতে টান পড়ায় কুকিয়ে উঠল। তাড়াতাড়ি করে কাঁধের থেকে হাত নামিয়ে ফেলল সে। আমিনা বেগম বুঝতে পারল না কি হলো। এর ভেতরে একজন নার্স এগিয়ে এসে বলল, এনি প্রবলেম ম্যাম? নুবা নার্সের দিকে তাকিয়ে বলল, না, তেমন কিছু না। নার্স ঠোঁট হেলিয়ে হেসে চলে গেল। আমিনা বিচলিত কণ্ঠে বলল, আমার উপর ভর দিয়ে হাঁট। নুবা মাথা ঝুঁকিয়ে বলল, না না, তুমি এই পাশে আসো, ওই হাত উপরে তুললেই ব্যথা লাগে। আমিনা বেগম মাথা ঝুঁকিয়ে অন্য পাশে গেল। এর ভেতরে নার্সকে শাসিয়ে রেখে মেয়েকে আরেকটু আদর করে আরহামও চলে আসলো। এভাবে অর্ধ রাস্তায় দুইজনকে দাঁড়িয়ে থাকতে দেখে আরহাম শান্ত কণ্ঠে বলল, কি হয়েছে? আমিনা বেগম গম্ভীর কণ্ঠে বলল, কিছু না, তুই যা। তবে আরহাম গেল না, পরিস্থিতি বোঝার চেষ্টা করলো। নুবাকে এভাবে দাঁড়িয়ে থাকতে দেখে আর কিছু আন্দাজ করার বাকি রইল না। তার নিষ্পাপ মনে ভালো কিছু ঘুরপাক খেলো। একটু সাহায্য করার জন্য মনটা উতলা হয়ে উঠল। আরহাম কোনো কিছু না ভেবেই কিছুটা ঝুঁকে বেঁকে দাঁড়িয়ে থাকা নুবাকে কোলে তুলে নিল। তার মনে কোনো প্রেম প্রেম ভাব নেই, আছে শুধু অনুতপ্ততা। এই প্রথম তার কোনো কিছু নিয়ে অনেক অনুতপ্ত বোধ হচ্ছে। মনে হচ্ছে একটি বার ভেবেচিন্তে তার কাজটা করা উচিত ছিল। আরহাম বারবার অবাক হয়, কারণ সে নুবার এতটা ক্ষতি করলো, কিন্তু মেয়েটা কত সরল সোজা। বাচ্চাটার মুখের দিকে তাকিয়ে চুপ রইল, নিজেই এগিয়ে আসলো। এই নিয়ে তার অনুতপ্ত বোধ। আরহাম নুবাকে পাজা কোলে তুলে নিতেই নুবা সহ আমিনা বেগম অবাক হলেন, সাথে চমকে উঠলেন। আমিনা বেগম ছেলের কাণ্ড দেখে বললেন, কি করছিস? নিচে নামা ওকে। আরহাম নুবাকে নিয়ে সামনের দিকে যেতে যেতে বলল, সাহায্য করছি, আর নিচে নামানোর কথা আসে না। এদিকে দাঁড়িয়ে থাকা সব নার্স আর যারা ভেতরে আছে, মানে বাচ্চাদের মারা, সবাই মিটিমিটি হাসছে। নুবা পরিস্থিতি বুঝে উঠে ছটফট করে উঠল। আরহামের বুকে ধাক্কা দিয়ে বলল, নামান আমাকে। বলেই ভুল করে নিজে ধাক্কা দিয়ে নিজেই ব্যথা পেল। নুবার রাগে ক্ষোভে রক্ত টকবক করে উঠল। একে তো আরহামকে নুবা দেখতেই পারে না, কারণ আরাফের মতো দেখতে। তার উপর এই ঘটনার পর থেকে আরহামকে দেখলেও তার রাগ হয়, ঘৃণা হয়। মানুষ কতটা নির্দয় পাষাণ হলে এরকম করতে পারে তার জানা নেই। যেখানে তার দোষিনী, নুবা ধরা গলায় চেঁচিয়ে উঠে বলল, নামান আমাকে, অসহ্য। চাচি, ওনাকে কিছু বলো। আমিনা বেগম পিছু পিছু আসলেন। সে এখন আরহামের প্রতি বিরক্ত। কেন যে ছেলেটা কিছু বোঝে না। সমাজ বলতেই একটা জিনিস আসে। আরহাম মৃদু কণ্ঠে বলল, সাহায্য করছি। নুবা তেতে উঠল, রাগে গজগজ করতে করতে বলল, আপনার সাহায্য দরকার নেই আমার, আমি একাই যেতে পারি। চোখের সামনে নেতিয়ে পড়বেন, আমার মনে একটু হলে মানবিকতা আছে। নুবা দাঁতে দাঁত চেপে বলল, আপনি একটা অমানুষ, তার ভিতরে আবার মানবিকতা। গরু মেরে জোতা দান করার মতো মানুষ আপনি। আরহামের ঠোঁটের কোনায় কেমন হাসি ফুটে উঠল। বিড়বিড় করে বলল, এটাকে জুতা মেরে গরু দান করা বলে, গরু মেরে করে জুতা দান করা না। নুবা রাগ হলো। এমন সময়ও সঠিক ভুল খুঁজছে। নুবা রাগে দুঃখে ব্যথিত হয়ে বলল, প্লিজ আমাকে নামিয়ে দিন, হাত জোর করছি। আরহাম সামনের দিকে তাকিয়ে বলল, একটু সাহায্য করলে তেমন কোনো ক্ষতি হবে না। নুবা আরহামের কোল থেকে নামার চেষ্টা করলো, তবে উল্টো সেই ব্যথা পেল। নুবা এবার ভাঙা কণ্ঠে বলল, অনেক ক্ষতি হবে, অনেক।
আপনি পরপুরুষ হয়ে আমাকে কেন ছুবেন? নামান আমাকে। চাচি, চাচি। আরহাম ঠোঁট হেলিয়ে হেসে বলল, পরপুরুষ থেকে আপন পুরুষ হতে কত সময়, তবে একটু গুনাহ হলে ক্ষতি কিসের, যদি আপনি স্বস্তি পান। নুবা হতভম্ব হয়ে গেল। এই লোক কি উল্টাপাল্টা বকছে? নুবা বুঝতে পারল স্বস্তি মানে এখানে কি বোঝাতে চাইছে। কি মিন করছেন আপনি আমাকে? আমাকে আপনার অমন মনে হয়? ছি। আরহাম শেষ পর্যন্ত সেই করিডোর নুবাকে নামিয়ে দিল, একদম বেঞ্চে বসিয়ে দিয়ে নুবার কান ঘেঁষে বলল, এই যে কোলে করে নিয়ে আসলাম, কষ্ট থেকে স্বস্তি পেয়েছেন তাই না? হাঁটলে তো আরো কষ্ট হতো, সেটাই দূর করে দিলাম। বলেই সরে গেল সে। নুবার আগে সবার সামনেই চেঁচিয়ে উঠে বলল, অসহ্য লাগে আপনাকে আমার। দেখলে শরীরে কাঁটা দেয়। আমার থেকে দূরে থাকবেন। পরপর এদিকে এগিয়ে আসা আমিনা বেগমের দিকে তাকিয়ে রাগী কণ্ঠে বলল, তোমার ছেলেকে বুঝিয়ে দিও আমি তার ঘরের বউ না। যখন তখন যা ইচ্ছে তাই করবে। তাকে মনে করিয়ে দিও সে আমার জন্য পরপুরুষ। আবার যদি আমার ধারে কাছেও আসে তবে আমি কিন্তু সহ্য করব না। বলতে বলতে কেসে উঠল নুবা, কারণ বেশি চেঁচানোর ফলে গলায় চাপ খাচ্ছে তার। এত সময় হারেজা, আরশি, হারুন মির্জা সবই দেখছিল। তারাও বেশ বিরক্ত এই বিষয় নিয়ে। হাজেরা একটু বেশিই বিরক্ত। আরহামকে তার সহ্য হয় না। কেন জানি আরহামকে দেখলে হাজেরার শরীর কাঁটা দেয়। দিবেই, এটাই স্বাভাবিক। নুবা কাশতে কাশতে দেওয়াল ধরে উঠে দাঁড়িয়ে বলল, চলো মা। হাজেরা বিনা বাক্যে এগিয়ে আসলো। মেয়ের ডান পাশে দাঁড়িয়ে তার ভালো হাত আঁকড়ে ধরল। পরপর করিডোর পার করে তারা লিফটের কাছে যেয়ে হারিয়ে গেল। আমিনা বেগম রেগে ছেলের দিকে তাকিয়ে বলল, তোর জন্য আর কি শুনতে হবে? একদিন বলেছি ওই মেয়ে থেকে দূরে থাকবি, কথা কানে যায় না? বুঝিস না তুই? নুবার এসব ভালোভাবে নেয় না। মেয়েটার পেছনে পড়ে থাকা কি তোর অভ্যাস হয়ে গেছে? যখন যা ইচ্ছা তাই করিস। আরহাম দীর্ঘ নিঃশ্বাস ফেলে বেঞ্চে বসে বলল, আমি শুধু পরিষ্কার মনের সাহায্য করেছি, ও যদি অন্য মাইন্ডে নেয় আমার তো কিছু করার নাই। আরশি ভাইয়ের দিকে বিরক্তি নিয়ে তাকিয়ে বিড়বিড় করে শুধালো, সবসময় অতিরিক্ত। কোনো মেয়ে ফাল দিয়ে বেড়া মানুষের কোলে উঠতে চায় না, নিজে মেরে এখন নিজেই দরদ দেখাচ্ছে। যত সব ফালতু। আরহাম সরু চোখে আরশির দিকে তাকালো। আরশি ভয় পেল না, এবার একটু জোরেই বলল, বিনা কারণে মেরেছে না ওকে, তাই আল্লাহ তোমার মেয়ের উপরে দিয়েই দেখিয়ে দিচ্ছে। আরও বেশি পাপ করো। আল্লাহ না করুক আয়রার কিছু হলে তুমিই দায়ী থাকবে। জেদ ধরে বিয়ে করনি, এখন জেদের তাড়নায় পড়ে মেয়েকে অসুস্থ বানালে। একবার ভাবলে না যে নোবার কিছু হলে আয়ার পেট ভরাবে কি? কথাগুলো বলে আরশি দীর্ঘ নিঃশ্বাস ফেলল। আরহাম আরশির দিকে রুখে যেয়ে বলল, সাহস বেশি বেড়েছে তোমার, মুখ মেখে কথা বলো। হ্যাঁ, আরশি ধীর চোখে ভাইয়ের দিকে তাকিয়ে বলল, মারবে মারো, এটাই তো পারো। উচিত কথা বলতে গায়ে লাগে তাই না? খারাপ হয়ে গেলাম এখন। হারুন মির্জা মেয়েকে ধমকে বলে উঠলেন। চুপ কর আরশি, এটা তর্ক করার সময় নয়। আরশির আগে গজগজ করতে করতে গটগট শব্দ তুলে করিডোর ছাড়িয়ে চলে গেল। আমিনা বেগম ছেলের দিকে তাকিয়ে বলল, হাতটাকে সামাল দিয়ে রাখ। কোন দিন না আমার গায়েও হাত তুলতে দুবার ভাববি না। আরহাম সরল চোখে মায়ের দিকে তাকিয়ে বলল, তার কণ্ঠে কাতরতা, কেমন অদ্ভুত মায়া লাগানো কণ্ঠ শোনা যাচ্ছে। নুবা মাথা ঝুঁকিয়ে হ্যাঁ বলল। আমিনা বিড়বিড় করে বলল, আর কয়দিন পরেই ডিসচার্জ দিয়ে দিবে, এই কয়টা দিন একটু কষ্ট কর। আমিনার কথা শুনে নুবা মিষ্টি হাসল। পরপর নিজ মায়ের দিকে এক পলক তাকিয়ে বলল, বাসা থেকে ওষুধগুলো নিয়ে এসো চাচি। আয়রার আজ পেট ভরেনি। আমিনা বেগম অসহায় দৃষ্টিতে নুবার দিকে তাকালো, পরপর হাজেরার দিকে। কিছুটা সময় নিয়ে বলল, না মা থাক, অনেক করেছিস আর না। আমি চাই না আমাদের দ্বারা তোর আর কোনো ক্ষতি হোক। নুবা ফোঁস করে নিঃশ্বাস ফেলে মুচকি হেসে বলল, আয়রার উপর আমার কোনো রাগ বা ক্ষোভ নেই। থাকবি বা কী করে? বাচ্চাটার কি দোষ? আমিনা বেগম মাথা নিচু করে দীর্ঘ নিঃশ্বাস ফেললেন। তখন রাত 2টা। আয়রার কান্নায় ঘুমিয়ে থাকা বাচ্চাগুলো প্রায় উঠে পড়ছে। আরহাম মেয়েকে থামাতে পারছে না। নার্স পাশে দাঁড়িয়ে বারবার আয়রার মাকে ডাকতে বলছে, কারণ বাচ্চার এই সময়
তার মাকে প্রয়োজন। যেহেতু ফিডার মুখে নিতে চাইছে না, ওর মাকে ডাকুন। আশেপাশে কিছু মায়েতিরা ছিল যারা এই কাহিনী দেখছিল। আরহামের ইচ্ছে হলো কাউকে বলতে, একটু আমার মেয়েকে বুকের দুধ দেন। তবে প্রথমবারের মতো কেমন অদ্ভুত লাগলো তার কাছে। তবু আরহাম নার্সকে যেয়ে বলল। এখানে কাউকে আমার মেয়েকে ফিট করাতে বলো, যত টাকা চাইবে দিব। নার্স থতমত খেয়ে গেল, ভুরুকুচকে বলল। স্যার, আপনি বললেন তাই ফিডার ভরে এনে দিয়েছি, তবে এটা 1,00,000। টাকার কথা শুনে নার্সের মুখ অফ হয়ে গেল। নার্স বিড়বিড় করে বলল। আচ্ছা দেখি। পরপর একজন মায়েতি রাজি হয়ে গেল, কিন্তু আয়রার কপাল যেন অনেক খারাপ। কারণ যাকে ডাকে আনা হয়েছিল তার যমজ 2 ছেলে সন্তান হয়েছিল। আয়রাকে ফিট করানোর আগে খবর আসলো তার এক সন্তান মারা গেছে। তার কি আর পরের সন্তানের কথা মনে থাকে? আয়রাকে ফেলে আহাজারি করে উনি চলে গেল। আরহাম একবার নয়, 2 বার নয়, কয়েকবার চেষ্টা করলো। কেউ কেউ রাজি হয়, কেউ হয় না। রাজি হলে কোনো না কোনোভাবে অঘটন ঘটে। সবাই ফিডার ভরে দিতে চায়, কিন্তু কেউ বুকের সাথে আগলে ধরতে চায় না। আবার কেউ বলে, আমার নিজেরই সন্তান খেতে পায় না, ওকে কোথা থেকে দুধ দিব? আরহাম এই সময়টাতে সব থেকে অসহায় অনুভব করে। সে অনুভব করে টাকা দিয়ে সব কিছু পাওয়া যায় না। ভিতরে ভিতরে সবার উপরে রাগে ফাটতে থাকে সে। টকবক করে তার শরীরে আগুন জ্বলে, তবে কিছুই বলে না সে। আরহাম না পেরে আয়রাকে নার্সের কাছে দিয়ে বাইরে আসলো। মেয়েকে আনা যাবে না, হাতে পায়ে অজস্র জিনিস লাগানো। স্বাস্থ্যবান আয়রা এই ছোট্ট কাচের ভিতরে থাকতে পারে না, একটু নড়াচড়া করতে পারে না, ভালো মতো শুতে পারে না, তাও থাকতে হবে তাকে। আর আয়রার কোলে কোলে থাকা অভ্যাস হয়ে গেছে। শুয়ে রাখলে কি তার শান্তি লাগবে? আরহাম বাইরে এসে দেখলো আমিনা বাইরেই বসে আছে। থাকার জন্য আলাদা কেবিন নেওয়া হয়েছে, তবু তারা এখানে। তবে হারুন মির্জা যে হসপিটালের বেডে একটু গা নুইয়ে দিয়েছেন। আরশি নুবাদের সাথে আছে। আরহাম বাইরে এসে তার ক্লান্ত মায়ের দিকে তাকালো, বিড়বিড় করে বলল। আয়রা খেতে চাইছে না, কান্না করছে, কি করব? আমিনা বেগম একটু ঘুমিয়ে পড়েছিলেন। ছেলের কথা শুনে তার দিকে ফিরে তাকিয়ে বললেন। আমি কি করব? আরহামের দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল। নুবাকে যদি। বাকি কথা শেষ হওয়ার আগেই আমিনা বেগম রেগে উঠলেন আর বললেন। মেয়েটা নিজেই দুর্বল, এখন এই অর্ধ রাতে এখানে আসবে? ওর খেয়ে দিয়ে কাজ নেই নাকি? আরহাম কিছু বলতে যাবে তার আগেই খালি করিডোরের দেওয়ালে ভর দিয়ে আসতে দেখা গেল নুবাকে। দুইজনই বেশ অবাক হলো। আমিনী ব্যস্ত পায়ে নুবার কাছে যেয়ে বলল। এখানে কি করছিস? নুবা মাথা ঝুঁকিয়ে বলল। ঘুম আসছিল না, ডক্টর বলেছিল একটু হাঁটতেন, তাই ভাবলাম একটু এখানে আসি, আর লিফট দিয়ে এসেছি, অত হাঁটিনি। কাউকে বলে আসিসনি? অন্তত পক্ষে কাউকে সাথে রাখা উচিত ছিল। যদি পড়ে টরে যাস তবে? নুবা একটু হেসে বলল। আম্মু আর আশিয়াপু ঘুমাচ্ছে, তাই কাউকে ডাকিনি, আর এখন অনেকটাই হাঁটতে পারি। ডাহা মিথ্যা কথা বলল নুবা। 3 কদম ফেললেই তার শরীর নুয়ে আসে আর চলে না। তবে তার কেন জানি অস্থির লাগছিল। মন চাচ্ছিল একটু আয়রাকে দেখে আসতে, তাই কোনো মতে চলে এসেছে। আমিনা বেগম নুবার ডান হাত ধরে এনে বেঞ্চে বসিয়ে বলল। আসছিস যখন বসে থাক। তোমরা ঘুমাওনি? আর চাচা কোথায়? উনি ঘুমাচ্ছে। আয়রা কখন কেঁদে কোটে ওঠে, তাই বসে আছি। নুবা একবার সব দিকে তাকালো। আমিনা বেগম চুপ রইলেন, কোনো মুখ নেই নুবাকে কিছু বলার। আমিনা বেগমকে এরকম শান্ত আর নীরব দেখে নুবার মনটা খস করে উঠল। আরহাম এবার ধৈর্য না ধরতে পেরে বলল। আরে কান্না করছে নবু, একটু যদি। নুবা চোখ তুলে আরহামের দিকে তাকাতেই আরহাম কেন জানি চুপ হয়ে গেল। কিন্তু তার চরিত্রে চুপ হয়ে যাওয়া, অনুতপ্ত বোধ করা কিছুই যায় না। তবে তার বিহেভিয়ারে পরিবর্তন ঘটল। নুবাকে কিছু বলতে যেয়ে মুখে আটকে গেল তার। পরপর মনে হলো নুবার পায়ে পড়ে যাবে, কিন্তু তার আগেই নুবা উঠে দাঁড়িয়ে ওদিকে যেতে শুরু করলো। আমিনা বেগম পিছন পিছন গেল, তবে আরহাম ঠায় দাঁড়িয়ে রইল। নুবা আয়রার গালে চুমু খেয়ে বলল। একদিনই এত শুকিয়ে গেলেন?
হুম। আয়রা ফিট করতে করতে নুবার দিকে চোখ তুলে তাকায়। নুবার বুকে একরাশ শান্তি এসে ভর করে। আরহাম দূরে দাঁড়িয়ে সব দেখে আর সব হিসাব মিলায় সে। এত টাকা এত নাম দাম দিয়ে কি হবে যদি সময়ের সময় কাজে না লাগানো যায়? মানুষ কি ঠিকই বলে, টাকা দিয়ে সব কেনা যায় না। আজ আয়রা কিছু সময় পরেই নুবাকে ছেড়ে দিল। নুবা একটু অবাক হলো, এত তাড়াতাড়ি পেট ভরে গেছে। তবে আয়রা অন্য কিছুই চাইল। নুবার দিকে তাকিয়ে সরু চোখ করে ঠোঁট দুটো গোল করে উ আ উচ্চারণ করলো, যেন তার সাথে খেলতে বলছে। নুবা কিভাবে জানি আয়রার কথা বুঝে গেল। বিড়বিড় করে বলল, এখন খাওয়া রেখে খেলতে হবে পচামে। আয়রা বাবু একটু দুষ্টামি করতে চান, একটু খেলতে হবে আপনার সাথে। নুবা হাসতে হাসতে আদুরে কণ্ঠে কথাগুলো বলে আয়রা পেটে সুরসুরি দেয়। আয়রা হাত পা নাড়িয়ে হাসে, মুখ দিয়ে শব্দ করে। প্রায় টানা 30 ঘন্টা পর মেয়ের মুখে হাসি দেখে আরহাম এর মন জুড়িয়ে আসে। আমিনা বেগমের চোখের কোণায় পানি জমে। সময় হয়ে গেলে তাদের বের করতে চায় নার্সরা, তবে আরহাম সবাইকে বলে আরও কিছু সময় নেয়। আরহামের মুখের উপর কেউ কিছু বলতে পারে না, কারণ ইতিমধ্যেই জেনে গেছে ওনারা কড়া। মির্জা পরিবার, হারুন শাহরিয়ার মির্জার বড় ছেলে। কথা অমান্য করলে চাকরি থেকে হাত ধুতে হবে। নুবা আয়রার জড়ানো শরীরটা ছুঁয়ে বলে, আন্টি তোমাকে অনেক মিস করেছে আরু, অনেক। ওহো, নামটা সুন্দর না আরু? তোমার পছন্দ হয়েছে? বলো বলো, পছন্দ হয়েছে? আয়রা খিলখিল করে হাসছে, নুবাও হাসে, সাথে আমিনাও। এদিকে বেশি কথা বলার ফলে নুবার গলা শুকিয়ে কাশি হয় হালকা, কারণ গলায় চাপ খাওয়ার কারণে এখনো সমস্যা তার। হয়তোবা এত তাড়াতাড়ি এটা সারবে না। কাটে আরও একটা দিন, একটা রাত। আয়রাকে কেবিনে স্থানান্তর করা হয়েছে। 48 থেকে 55 ঘন্টার ভেতরে আয়রা অনেকটা সুস্থ হয়ে গেছে। তবু হসপিটালে রাখা উত্তম, কারণ এখনো আয়রা অনেকটা দুর্বল হয়, জ্বর জ্বর ভাব। এই জ্বর ভালো না, আবার কখন কি হয়ে যায়, তাই রাখা হয়েছে। তার থেকে বড় কথা, বড়লোক মানুষ ইচ্ছে করলেই ডক্টররা বিশাল মাপের একটা অ্যাকাউন্ট হাতিয়ে নিতে পারবে, যার কারণে রাখা হয়েছে। তারা হসপিটালে যত থাকবে তত লাভ। হারুন মির্জা বা আরহাম কেউ এই বিষয়ে না করেনি, কারণ নুবা হসপিটালে। তখন প্রায় দুপুর। নুবা যথেষ্ট সুস্থ, মুখে মৃদু হাসি ফুটেছে তার। আরশির কথা শুনে সে হাসছে। হাজিরা এখানেই আছে, আমিনার নাতিন কাছে। আরশি হাসতে হাসতে বলল, আয় চারতলায় যাই, আয়রাকে দেখে আসি। নুবা মাথা ঝুঁকিয়ে বলল। হাজরা মাঝখান থেকে কথা কেটে বলল, ওর ক্ষুধা লাগছে, তোর চাচি নিয়ে আসবে বলেছে, যাওয়ার কি দরকার? নুবা বেড থেকে নামতে নামতে বলল, শুয়ে থাকতে থাকতে শরীরে জং পড়ছে মা, একটু যেয়ে আসি, মনটা আনচান করছে। তবে সব থেকে বড় সমস্যা আরহাম। হাজেরা চায় না তার মেয়ে ওই মানুষটার মুখোমুখি হোক, তবু না করতে পারল না হাজেরা। দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল, চল আমিও যাই। কেবিনে প্রবেশ করতে দেখা গেল বড় বেডে আয়রা শুয়ে আছে, হাতে স্যালাইন লাগানো। আমিনা বেগম সবাইকে দেখে অবাক হয়ে বলল, এই দুপুরবেলা সবাই এখানে যে? নুবা এগিয়ে এসে বলল, তোমার নাতনি কি করছে দেখতে এলাম। আয় ভিতরে এসে বস। নুবা আশেপাশে তাকালো, হয়তোবা আরহাম আছে কিনা দেখলো। পরপর নুবা আয়ারের কাছে গিয়ে যে বলল, আম্মু ঘুমাচ্ছেন? নুবার কণ্ঠ শুনে আয়রা ঠোঁট ফুলালো, চোখ টিপ টিপ করে তাকালো। নুবা একগাল হাসলো, আয়রার পাশে জায়গা করে শুয়ে পড়ল। হেঁটে এসে তার শরীর কুলাচ্ছে না। নুবাকে পেয়ে আয়রা নুবার বুকে বিচরণ করল। নুবা আয়ারের গালে চুমু খেয়ে বলল, আমাকে দেখে ক্ষুধা লেগে গেছে পচামে, এত সময় তো ঘুমাচ্ছিলেন। হুম। বলতে বলতে নুবা আয়ারকে ফিট করাতে লাগলো। এদিকে আমিনা হাজেরার সাথে কিছু আলাপ আলোচনা করতে লাগলো। আরশি নুবার পাশে চেয়ার টেনে বসে দুইজনকে দেখতে লাগলো। মিনিটখানিক পর আরহাম ওয়াশরুম থেকে বের হলো, পরনে ট্রাউজার আর গেঞ্জি, চুল ভিজা, নিশ্চয়ই গোসল করেছে। কেবিনটা একটা রুমের মতো, দুটো বেড, একটা সোফা, সাথে চেয়ার, খাবার রাখার জন্য দুটো টেবিল, ওয়াশরুম সবই আছে। কাপড় আর প্রয়োজনীয় জিনিস রাখার জন্য একটা ছোট্ট কাঠের রেক দেওয়া, বারান্দাও আছে। বেশ বড়সড় কেবিন।
হবে না কেন, টাকাটাও তো বড় সড়ো। আরহাম ওয়াশরুম থেকে বের হয়ে সবাইকে দেখে একটু অবাক হলো। পরপর নুবাকে মেয়ের সাথে গল্প করতে দেখে মনটা কেমন শান্ত হয়ে গেল তার। তবে নুবার পিঠ ব্যতীত তার ছোট্ট বিচ্ছু মেয়েটাকে দেখতে পারছে না সে। আরহাম কোনো কথা বলল না, চুপচাপ যেয়ে একা পাশে বসে পড়ল। এর ভেতরেই কেবিনেই দুপুরের খাওয়া দাওয়া শেষ হলো, রাত 10টা নাগাদ। আরশি একরাশ বিরক্তি নিয়ে আরহামকে কল করলো। ভাগ্যিস আরহামের নাম্বারটা তার মায়ের কাছ থেকে রেখেছিল। 3বার রিং হতেই আরহাম কল রিসিভ করলো। আরশি কাশি দিয়ে সালাম দিল। আরহাম বিরক্তি নিয়ে বলল, কে? আরশি দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল। আমি আরশি। আরহাম ভুরুকুচকে বলল। কি হয়েছে, কল করেছো কেন? আরশি মুখ বাঁকিয়ে বিড়বিড় করে আরহামকে কিছু গালি দিল, পরপর বলল। আমরা দোতলায় এসে ফেসে গেছি। দুটোর একটা লিফট কাজ করছে না, সার্ভিস চলছে, তাই সিঁড়ি দিয়ে আসছিলাম, সাথে নুবাও আছে। আরহাম দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল। দক্ষিণ পাশেও দুটো লিফট আছে। আরশি দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল। আমরা জানতাম না, আর এখন যেতেও পারবো না। দোতলায় এসে গেছি। নুবা সিঁড়িতে হোঁচট খেয়ে পড়ে প্রায় শুয়ে পড়েছে, আর হাঁটতে পারছে না। আম্মুকে নিচে পাঠাও। আরশি আর নুবা আয়রার কাছে আসছিল, কারণ আরশির মনে হচ্ছিল রাত হয়েছে। অবশ্যই আয়রার ক্ষুধা লেগেছে, তার উপর হাজরাও ঘুমিয়ে গেছিল, তাই দুইজন মিলে আসছিল। তবে এই কাণ্ড ঘটে গেল। অবশ্য আমিনা বলেছিল আয়রা কান্না করলে নিচে নিয়ে আসবে। তবে বাচ্চাটাকে এই স্যালাইন সহ টেনে আনলে নিশ্চয়ই বাচ্চাটার কষ্ট হবে, তাই নুবা চাইলো সেই যে আয়রাকে সাহায্য করুক। কিন্তু হলো উল্টোটা। কিছু সময় পর আরহাম 2 তলায় সিঁড়ির কাছে আসলো। এসে দেখলো নুবা দেওয়ালের সাথে হেলান দিয়ে বসে আছে, পাশে আরশি বসা। আরহাম এসে মৃদু কাশি দিল। নুবা পিছন ঘুরে তাকাতেই আরহামকে দেখে একরাশ রাগ নিয়ে বলল। চাচি কোথায়? আরহাম শান্ত কণ্ঠে বলল। আম্মু ঘুমাচ্ছে, তাই ডাকিনি। নুবার রাগে শরীর কিলবিল করে উঠল। আরশির দিকে তাকিয়ে বলল। আমি এখানেই বসে আছি আপু, তুমি যে আমার আম্মুকে ডেকে আনো। আগেই বলেছিলাম তোমাকে যেতে। তুই একা থাকবি তাই তো? এখন যাও, তাড়াতাড়ি আসবা। আরশি এক প্রকার ছুটে গেল। আরহাম বসে থাকায় নুবার দিকে তাকিয়ে রইল। পরপর তার পাশে বসে বিড়বিড় করে বলল। রাগ হচ্ছে তাই না? আমাকে দেখে শরীর জ্বলছে, ইচ্ছে করছে আমার শরীর কেটে লবণ লাগাতে, তাই না? নুবা অন্যদিকে মুখ ঘুরিয়ে চুপ রইল। আরহাম ঠোঁট হেলিয়ে হেসে বলল। তুমি এত ভালো না হলেও পারতে, এত কিছুর পরেও আমার মেয়ের কথা না ভাবলেও পারতে। দেখা গেল এই ভালো দিকটা তোমার ভবিষ্যতের জন্য কাল হয়ে দাঁড়ালো, যা না চাইলে সেটাই হয়ে গেল। নুবা রাগী চোখে আরহামের দিকে তাকিয়ে এক গাদা থুতু সিঁড়ির কোনায় ফেলে বলল। আপনাকে দেখলেও গা গুলি আসে আমার। আমার ইচ্ছে হয় কি জানেন, কোনো এক গাছের মগডালে আপনার 2 হাত বেঁধে ঝুলিয়ে গুনে গুনে আঘাত করি। এই যে চেহারায় দুটো কাটা দাগ না, এই দুটো থেকে 4টা করে দেই। যা আপনি আমাকে দিয়েছেন তার থেকে 10 গুণ ফিরিয়ে দেই। তবে যদি আমার রাগ একটু কমে, তখন বুঝবেন শরীরে কেউ বিনা কারণে আঘাত করলে কেমন লাগে। আরহাম শব্দ করে হেসে সময় নিয়ে বলল। তাই নাকি? মার খাওয়ার পর থেকে ভিতরেসটা দূর হয়ে গেছে। আগে চোখের দিকে তাকলে ভয় দেখতাম, এখন শুধু খুব দেখি। তাও যাই হোক, আর তোমাকে কে বলেছে আমার শরীরে কখনো আঘাত লাগেনি? আমার মাথা থেকে পা পর্যন্ত এমন কোনো স্থান নেই যে যেখানে আঘাত লাগেনি। সময়ের পরিবর্তন আঘাতগুলো ভরপুর হয়ে গেছে। নুবা রাতে ফুঁসতে লাগলো। আরহাম নুবাকে গজগজ করতে দেখে আর একটু হেসে বলল। আচ্ছা ধরো তোমার এখন 8 থেকে 9 অথবা 10 বছর। কে তোমার হাত পা বেঁধে ইচ্ছে মতো শুকনো কাঠ দিয়ে তোমার পায়ের নিচে পিটালো। জ্বলতে থাকা লোহার গরম শিক তোমার শরীরে চেপে ধরলো, হাতের নখগুলো উপড়ে ফেললো। শরীর চিকনো অস্ত্র দিয়ে তোমার শরীর থেকে চামড়া ছেলে নেওয়া হলো। সুন্দর মুখটাকে বিকৃত করে দিয়ে কেটে দেওয়া হলো। উলঙ্গ করে শরীরটাকে বরফের আবরণে রাখা হলো। মাংস কেটে শরীরে লবণ আর মরিচের গুঁড়া ডলে দেওয়া হলো। কেমন লাগবে তোমার? দ্যাট ফিলিং ওয়াজ টেরিবল। তোমার কি মনে হয় এই মানুষটা বেঁচে থাকবে? আরহামের কথা শুনে নুবার শরীর শিরশির করে উঠল। মনে হলো শরীরের শিরাগুলো কেমন নড়ে চড়ে উঠল। নুবা অদ্ভুত দৃষ্টিতে আরহামের দিকে তাকালো। আরহাম সিঁড়িতে 2 হাত রেখে পিছন দিকে ঝুঁকে বলল। আশ্চর্যজনকভাবে মানুষটা বেঁচে আছে এবং তোমার সামনে, আর তুমি তাকে আঘাতের ভয় দেখাচ্ছ।
হাউ ফানি। নুবা শুকনো ঢোক গিলে বিড়বিড় করে বলল, এগুলো আপনি আমাকে বলছেন কেন? না মানে তুমি বললে না শরীরে আঘাত করলে কেমন লাগে, বোঝার জন্য। দেশে থাকাকালীন প্রত্যেকটা মুহূর্ত আমার জন্য নরকে ছিল। নিজ আত্মীয় স্বজনরাই কেমন যেন রূপ বদলে ফেলে। লোভ এমন একটা জিনিস, কখনো কখনো জন্মদাতা পিতাও স্বার্থপর হয়ে যায়। আসলে তুমি যে ভাবতেও পারো না, তা আমি দেখেছি, শুনেছি, সহ্য করেছি। নুবা চুপ করে রইল আর মনে মনে ভাবলো, এই লোকটাই হঠাৎ তার সাথে এত আলাপ করছে কেন, যেখানে কথা বলতে এর মুখ ব্যথা করে। নুবাকে চুপ থাকতে দেখে আরহাম একটু ঝুঁকে নুবার দিকে তাকিয়ে বলল, যান, আপনার ইচ্ছে পূর্ণ হলো। অতি শীঘ্রই চোখের তৃপ্তি, মনের শান্তি পাবেন। নুবা ভুরুকুসকে আরহামের দিকে তাকিয়ে ঝাঁঝালো কণ্ঠে বলল, আর কিছু সময় আপনার সাথে কথা বলে এক গাধা থুতু যে আপনার মুখে পড়বে। আপনি মানুষকে সম্মান করতে জানেন না। আপনার থেকে একটা পশুও ভালো, যাকে দুটো কথা বলে অন্তত পক্ষে 2 মিনিটের জন্য স্থির হয়। আর আপনাকে এই নোবা মোটেও ভয় পায় না। অতি শীঘ্রই আমরা চলে যাব, তখন আমাদের দেখাও হবে না, আর ভয় পাওয়ার কথাই আসে না। আরহাম নুবার কথা শুনে মৃদু হেসে কণ্ঠ টেনে বলল, ও তাই নাকি? আচ্ছা, আপনি কি জানেন আপনার জায়গা আজ অন্য মানুষ এরকম উঁচু গলায় ব্যাড ওয়ার্ড ব্যবহার করে আমার সাথে কথা বললে তার সাথে আমি কি করতাম? নুবা ভুরুকুসকে তাকিয়ে ভাঙা শব্দে বলল, কি করতেন? মারতেন তো? পারেননি এটা? আরহাম কিছু সময় চুপ থেকে নুবাকে পর্যবেক্ষণ করে বিড়বিড় করে বলল, যে মুখ দিয়ে তর্ক করছে সে মুখটা আগে ভাঙতাম। যে চোখগুলো আমার দিকে গরম দৃষ্টিতে তাকাচ্ছে সেগুলো উপরে ফেলতাম। যে কণ্ঠনালী দিয়ে শব্দ করছে তা পিষে দিতাম। তারপর হাত পা বেঁধে কোন এক রুমে ফেলে রাখতাম। এবার আল্লাহর উপর ডিপেন্ড করে সে কয়দিন বেঁচে থাকবে। নুবা শুকনো ঢোক গিলল। আরহামের চাহনি তার ঠিক লাগলো না, কেমন অদ্ভুতভাবে শয়তানের মতো তাকিয়েছে। মাথার তার ছিঁড়ালো, সাইকো কোথাকার। নুবা নিজেকে গুটিয়ে নিল, শুকনো ঢোক গিলে উঠে দাঁড়ালো। তার ধান্দা দৌড় দিবে, তবে সে ভুলে গেছিল তার পা মচকে গেছে। উঠে দাঁড়িয়ে পা ফেলতেই নুবা নাক মুখ উল্টে পড়তে নিল। তবে পড়তে পড়তে বাঁচার জন্য ঠিক পড়ার আগ মুহূর্তে বসে থাকা আরহামের শার্ট হাত লম্বা করে ধরার চেষ্টা করলো। আরহামও বেশ বেখেয়ালি ছিল, তাই নুবার টানে দুইজন সাপের ন্যায় গড়াগড়ি খেয়ে 5 সিঁড়ির নিচে যেয়ে সিঁড়ির বড় অংশে থামল। নুবা আর্তনাদ করে উঠল। আরহাম তার নিচে, নুবা উপরে। তবে ব্যথাটা নুবাই বেশি পেয়েছে, কারণ সে মায়া মানুষ, এটাই স্বাভাবিক। নুবা যখন ব্যথা নিবারণে ব্যস্ত তখনই নিজের অবস্থান বুঝতে পেরে নিজেই চমকে উঠল। কিছুটা চমকিত হয়ে মাথা নিচু করে আরহামের দিকে তাকালো, যে কিনা মাথা একটা উঁচু করে তার বুকে পড়ে থাকা দুর্বল নুবাকে দেখতে ব্যস্ত। ভাগ্যিস এই সিঁড়ির সাইডটা নীরব স্থান না হলে মানুষ দেখলে কি বলতো। আরহামকে এভাবে তাকিয়ে থাকতে দেখে নুবার হুঁশ ফিরল। পরপর কিছুটা রেগে আরহামের মুখে বাম হাত দিয়ে চাপড় মেরে বলল, তাকিয়ে আছেন কেন? কখনো মেয়ে মানুষ দেখেননি নাকি? আরহাম বেশ রেগে গেল। কত বড় সাহস, তার গায়ে হাত দেয়! আরহাম নুবাকে ধাক্কা দিয়ে ফ্লোরে ফেলে নিচে তার উপরে উঠে বসলো। 2 হাত 2 দিকে চেপে ধরে বলল, হিউ। নুবা প্রথমে পরিস্থিতি বুঝতে পারেনি, তবে ঘটনা অনুভব করতে পেরে সে নিজেও হতভম্ব হয়ে গেল। পরপর শরীর ব্যথা জাগান দিয়ে উঠল। আরহাম ঝুঁকে সে কিছু বিষাক্ত শব্দ উচ্চারণ করার আগেই নুবা মাথা উঁচু করে আরহামের কপালে প্লাস নাকে ডুয়া দিল। আরহাম হতভম্ব হলো। এই মেয়ে একটার পর একটা হামলা করেই যাচ্ছে। এদিকে কপাল দিয়ে ধাক্কা দেওয়ায় নুবার কানের পিছনের আহত জায়গায় ব্যথায় চিনচিন করে উঠল। নুবার মুখ দিয়ে আর্তনাদ বের হয়ে আসলো। তবে আরহাম কিছু সময়ের জন্য অন্যমনস্ক হতে নুবা তাকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দিয়ে তার উপর উঠে বসলো। পরপর আরহামের গলা চেপে ধরে বলল, দেখ কেমন লাগে, আমার গলা চেপে ধরেছিস। এ যেন 2 পাগলের মেলা। নুবার এক হাতে ব্যান্ডেজ থাকায় শুধু এক হাত দিয়ে চেপে ধরে আছে। আরহাম এবার রাগ হওয়ার বদলে নুবার কাণ্ড দেখে কুটিল হাসলো। পরপর তার হাসি বাড়ল। বিড়বিড় করে বলল, আরো জোরে ধরেন, কিছু তো হলো না। প্রথমবারের মতো আরহামের খিলখিল হাসি দেখে
নুবা স্তব্ধ হয়ে গেল। আরহামের সামনের দুটো দাঁত একটু বড়, পাশের দুটো সরু দাঁত কিছুটা বেশিই সরু। অদ্ভুত সৌন্দর্য, যা কখনো আরাফের হাসির ভিতরে পায়নি। হাসি দিতেই আরহামের নাক মুখ কুঁচকে গেল, কিছুটা আয়রার মতো। আয়রা হাসলে যেমন চোখগুলো কুঁচকে যায়, এদিকে আরামের ভুরু আর গালের হালকা কাটা দাগগুলোর কারণে মনে হয় আরো সুন্দর দেখালো। পুরাই ভিলেন মার্কা। দাঁতগুলো সাদা চকচক করছে, সাথে ডান পাশের একটা দাঁত একটু বেশি, মনে হচ্ছে তাতে বিষয়ে কিছু লাগানো। নুবা আরহামের দাঁতের দিকে তাকিয়ে বিড়বিড় করে বলল। চকচক করছে যে। আরহাম নুবার কথায় হাসি অফ করে সরু চোখে তার দিকে তাকালো। এদিকে হঠাৎ দাঁতগুলো গায়েব হয়ে যাওয়ায় নুবা নিরাশ হলো। বাচ্চাদের মতো দুই আঙুল এগিয়ে নিয়ে যেয়ে আরহামের ঠোঁট টেনে দাঁত দেখার চেষ্টা করে বলল। দেখি তো এত ঝিলিক মারছে কেন? পরপর বিড়বিড় করে বলল। আমাদের দাঁত তো মারে না, কি সুন্দর। এর ভিতরে আরশি আর হাজেরা এসে উপস্থিত হলো। এদিকে ঠোঁটে হাত দেওয়ায় আরহাম থাবা মেরে নুবার হাত সরিয়ে দিয়ে বলল। ইউ মুখে। কিন্তু আর কিছু বলার আগেই তখন থাবা মারার কারণে নুবা ব্যালেন্স হারিয়ে ঠিক আরহামের মুখের সাথে যেয়ে ডুয়া খেল। আরহাম এরকম লেতুরকে দেখে বেশ ক্ষিপ্ত হলো। তখন থেকে আরহামের নাক মুখের 12টা বাজিয়ে দিচ্ছে। এদিকে নুবা আরহামের উপর পড়তেই পাশ থেকে হাজেরা আর আরশির চমকে যাওয়ার শব্দ ভেসে আসলো। নুবার সাথে সাথে সামনে তাকিয়ে নিজের অবস্থা বুঝে বিব্রত হলো। তাড়াতাড়ি আরহামের বুকের উপর ভর দিয়ে উঠতে যেও আরহামের শার্ট পিছিল জাতীয় থাকায় 2 হাত ফসকে আবারও কপাল দিয়ে আরহামের নাকে বাড়ি খেল। যেহেতু নুবার এক হাতে ব্যান্ডেজ, অন্য হাতে জখম, তাই সে আসলেই 2 হাতে ভর দিয়ে উঠতে ব্যর্থ। এদিকে সিঁড়ির উপর থেকে আমিনা বেগমের হঠাৎ আত্মিক হওয়ার শব্দ ভেসে আসলো। আরশিরা হাজেরার উপরের দিকে তাকিয়ে দেখল আয়রাকে কোলে নিয়ে মুখে হাত দিয়ে দাঁড়িয়ে আছে আমিনা। এদিকে ঘটনা পর্যায়ক্রমে এত তাড়াতাড়ি ঘটেছে যে কে কি করবে বা কি বলবে কিছুই বুঝে উঠতে পারছে না। অন্যদিকে লেতুর নুবার ছোট্ট নাকটা আরহামের গালের উপর, দুইজনের ঠোঁটের কোণা ছুঁয়ে যাচ্ছে। নুবার তো হুঁশই নেই। 2 বার কপালে ডুয়া লেগে তার কানের পিছনে চিনচিন শুরু হয়েছে। সে শুধু চোখ মুখ খিঁচে ব্যথা নিবারণের চেষ্টা করছে। এদিকে আরহামের অবস্থাও নাজেহাল, নাক দিয়ে রক্ত পড়ছে। এত জোরে বাড়ি দিলে কি আর হবে? আরহাম যে নিজের ওপর থেকে নুবাকে সরাবে, কিন্তু কোথায় ধরে সরাবে? সব জায়গা নিষিদ্ধ স্থান। বুকের কাছে সি সি, কোমরে না, এটা জঘন্য হবে। বাহুতে ধরে, কিন্তু এই মেয়ে যেভাবে পড়েছে বাহু ধরে উঠানো সম্ভব না। আমিনা বেগম এগিয়ে আসলো নিচের দিকে থেকে আরশি আর হাজেরা। ততক্ষণে আরহাম নুবার তুলতুলে কামড়টা ধরে তার শরীরটাকে ফ্লোরে রেখেছে। আরহাম উঠে দাঁড়িয়ে পকেট থেকে টিস্যু বের করে নাকে ধরল। নাক দিয়ে রক্ত বের হচ্ছে। এদিকে নুবার হুঁশ নেই, কারণ তার কানের পিছনের জখম থেকে রক্ত বের হচ্ছে। সিঁড়ি থেকে পড়া 2 থেকে 3 বার হঠাৎ করে মাথায় জোরে আঘাত। সব মিলিয়ে সে ব্যথায় অর্ধ অজ্ঞান প্রায়। হাজেরা আর আরশি এসে তাড়াতাড়ি নুবাকে টেনে তুলল। পরপর আরশি অবাক হয়ে বলল। তোর তো ব্যান্ডেজের স্থান দিয়ে রক্ত বেরোচ্ছে। নুবার শরীর ঝাড়া মেরে উঠল। হাজেরাকে জড়িয়ে ধরে তার উপর শরীর ছেড়ে দিল। আমিনা বেগম এসেই পরিস্থিতি দেখে হতভম্ব। সে এসেছিল আয়রাকে দিতে। লিফট বন্ধ থাকায় সিঁড়ি দিয়ে আসছিল, তবে এমন কিছু দেখবে তার কল্পনাই ছিল না। আমিনা বেগম দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল। কি হচ্ছে রে এখানে? আরশি মায়ের দিকে তাকিয়ে নিষ্পাপ কণ্ঠে বলল। কে জানে মা, আমরাও এইমাত্রই আসলাম, এসে দেখি 2 জন মিলে পাড়াপাড়ি মানে কুস্তাকুস্তি করছে। এদিকে আরহাম বিরক্ত, নাক দিয়ে রক্ত পড়ছে। মেয়েটা একটা আস্ত বেয়াদব। আমিনা বেগম বিচলিত কণ্ঠে বলল। নোবাকে কেবিনে নিয়ে যা, আর নার্সকে ডেকে দেখ কি হয়েছে। আর তুই এখানে কি করছিস? বলে আরহামের দিকে তাকালো। আরহাম টিস্যু নাকে চেপে ধরে বলল। এর আগে এরকম এম্বারেসিং সিচুয়েশন আমি কখনোই পড়িনি। জাস্ট নয়। বলে আরহাম সিঁড়ি বেয়ে উপরের দিকে যেতে লাগলো। নুবা শুয়ে আছে, মাথাটা এখনো ধরে আছে তার। এসেই পড়ে যাওয়ার কথা খুলে বলেছে নুবা। সবাই বিশ্বাস করেছে, কারণ নুবার আগে থেকেই পা মচকে গিয়েছিল। আমিনা বেগম কিছু সময় বসে রইলেন আয়রাকে নিয়ে। অতপর উঠে দাঁড়িয়ে বললেন।
অনেক রাত হয়েছে, তাহলে তোমরা শুয়ে পড়ো। আরশি, নোবার খেয়াল রাখিস। আমিনা বেগম যেতে চায়, আবার দাঁড়িয়ে যায়, কারণ নাতনি তার ক্ষুধায় আমিনা বেগমের ওড়না মুখে নিয়ে চুষতে। তবে কোন মুখে নুবাকে বলবে সে অবস্থা নেই তার। আমিনা একবার দীর্ঘ নিঃশ্বাস ফেলল। পরপর কেবিন থেকে বের হয়ে যাওয়ার আগ মুহূর্তে হাজিরা শান্ত কণ্ঠে বলে উঠল, আপা, বাচ্চার তো ক্ষুধা লেগেছে, ওকে না খাইয়েই নিয়ে চলে যাচ্ছেন যে? আমিনা থমকালো, তবে উত্তর দিতে পারল না। হাজেরা মেয়ের জন্য ওষুধ বের করতে করতে বলল, আয়রাকে খাইয়ে নিয়ে যান, না হয় বাচ্চাটা আবারও অসুস্থ হয়ে পড়বে। আমিনা কিছু সময় দাঁড়িয়ে রইলেন। এত কিছুর পরেও নুবা আর হাজেরা যে আয়রার উপর সদয় বুঝতে পারেন তিনি। নুবা আয়রার এক হাত তুলে ক্ষতস্থানে চুমু খায়, অতঃপর বিড়বিড় করে বলে, সব ঠিক হয়ে যাবে, একটু একটু কষ্ট হয়, তাই না? আয়রা ফিট করতে করতে নুবার দিকে চোখ উল্টে তাকায়। নুবা ঝুঁকে এসে আয়রার কপালে চুমু খেয়ে আদুরে কণ্ঠে শুধায়, শুধু দুষ্টামি, এত দুষ্টামি করেন দেখে নজর লেগে যায়, জ্বর চলে আসে। এত বাদুর হতে কে বলেছিল? হুম, এত সুন্দর দুষ্টকে কেউ ইগনোর করতে পারে? একটা পচু বাবু। আয়রা খেতে খেতে ঠোঁট হেলিয়ে হাসে। নুবা আয়রার অন্য হাতের ক্ষততে চুমু খেয়ে বলে, সব ঠিক হয়ে যাবে। হাজরা মেয়ের দিকে এক পলক তাকিয়ে শান্ত কণ্ঠে বলে, ক্ষতস্থানে এত চুমু খাওয়ার দরকার নেই নুবা, ইনফেকশন হতে পারে। নুবা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলে, দূর মা, তুমি জানো না ক্ষত স্থানে আদর করলে তাড়াতাড়ি ভালো হয়ে যায়, তাই না আরু বাবু? নুবার কথা শুনে আয়রা অদ্ভুত শব্দ করে, পরপর আবার নিজের কাজে মনোযোগ দেয়। নুবার কথা শুনে কেবিনের বাইরে দাঁড়িয়ে থাকা আরহামও এক ঝিলিক হাসি উপহার দেয়। অনেকটা সময় ধরেই এইখানে এসে দাঁড়িয়েছে মেয়েটা, তার এখানে, তার কি অন্য জায়গায় মন টিকবে? অনেকটা সময় পর আয়রা ঘুমিয়ে গেলে আমিনা বেগম তাদের থেকে বিদায় নিয়ে কেবিন থেকে বের হয়। তবে বাইরে আরহামকে দাঁড়িয়ে থাকতে দেখে ভুরুকুসকে বলে ওঠে, তুই এখানে কি করছিস? আরহাম এক পলক মেয়ের দিকে তাকিয়ে মৃদু কণ্ঠে শুধায়, আমার সন্তান যেখানে, সেখানে কি আমার থাকার কথা নয়? কখন এসেছিস? যখন তুমি ওকে নিয়ে এসেছ। অনেকদিন পর বাড়ির মানুষ বাড়িতে ফিরে এসেছে। এদিকে আরাফ আর ঈশিতাকেও নিয়ে আসা হয়েছে। তবে আপাতত তাদের হানিমুনের প্ল্যান করা হচ্ছে। তখন প্রায় সকাল 11টা। কাল সন্ধ্যার দিকে আয়রা আর নুবাকে ডিসচার্জ দেয়া হয়েছে। আপাতত নুবা বিছানায় বসে নিজ মায়ের দিকে তাকিয়ে আছে, যে কিনা বোরকা পরে তৈরি হচ্ছে। নিজের কিছু জমানো টাকা নিয়ে কোথাও যাচ্ছে। হাজেরা রেডি হয়ে নুবার দিকে ফিরে তাকালো। পরপর মেয়ের কপালে চুমু খেয়ে মাথায় হাত বুলিয়ে বলল, ভালো একটা ঘর দেখতে যাচ্ছি, বললেই তো আর শেয়ানা মেয়েকে নিয়ে রাস্তায় নামানো যায় না। দেখে আসি কোনো ভালো ঘর আর কাজ পাই কিনা। নুবা এক পলক মায়ের দিকে তাকিয়ে মাথা নিচু করে দীর্ঘ নিঃশ্বাস ফেলল। তারও এখানে থাকার কোনো ইচ্ছা নেই, না তার মায়ের। হাজেরা বেগম মেয়েকে নিরাশ হতে দেখে ফোঁস করে নিঃশ্বাস ফেলে বলল, একটা ভালো ঘর আর কাজ পেলেই এখান থেকে বের হয়ে যাব। তুই নিশ্চিন্তে থাক, অনেক খেলাম তাদের টাকায়, এবার নিজের টাকায় খাই, তাই না? নুবা মৃদু কণ্ঠে বলল। ভালো মতো যাও। নুবা বইগুলো হাতিয়ে দীর্ঘ নিঃশ্বাস ফেলল। আর মাত্র 20 থেকে 25 দিন পর এইচএসসি, কিন্তু তার কোনো খবর নেই, না কলেজে যাচ্ছে না অন্য কিছু। পড়ালেখার আগ্রহ মনে হয় সব শেষ হয়ে গেছে। নুবা আলতো পায়ে রুম থেকে বের হয়ে দেখলো ঈশিতা আমিনা বেগমের সাথে গল্প করছে, আর সে পাশেই বসা। আরাফ হয়তোবা কোথাও গেছে, আর আরহাম মেয়েকে নিয়ে রুমে আর কোথায় যাবে? নুবাকে দেখে আমিনা বেগম এগিয়ে আসলো, মৃদু কণ্ঠে বলল, কোনো সমস্যা হয়েছে রে মা? নুবা মাথা ঝুঁকিয়ে বলল, না, এমনি ভালো লাগছিল না, তাই আর কি। সকালে নাস্তা করেছিস? হুম, আর ওষুধও খেয়েছি। বলে হাসল নুবা। আমিনা বেগম নুবার মাথায় হাত বুলিয়ে দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল, সকাল থেকে তোর মাকে দেখছি না যে। নুবা মাথা নিচু করে বলল, মা বলল কোনো কাজে বাইরে কোথাও যাচ্ছে। আমিনা একটু অবাক হলো। এই এত বছরে হাজেরা কখনোই কোথাও যায়নি, প্রয়োজন ব্যতীত। আর কোথাও গেলেও নুবার কলেজে পর্যন্ত। তবে আমিনা বেগম বেশি ঘাটল না।
নুবা পা বাড়িয়ে ছাদের দিকে এগিয়ে গেল। আমিনা বেগম পিছন থেকে সরল চোখে তাকিয়ে রইলেন। পরপর ঈশিতা বলে উঠল, আম্মু এদিকে আসো।